ওয়েলকাম টু WBCS গাইড ইউটিউব চ্যানেল। ডিয়ার এসপিরেন্টস, আজকের ক্লাসে আমরা পড়তে চলেছি ট্র্যাডিশন অ্যান্ড কালচার অফ বেঙ্গল, অর্থাৎ কিনা WBCS 2025-এর যে মেইনস পরীক্ষা হবে তার পেপার 2 এটি। ওকে, আজকে হচ্ছে লেকচার নাম্বার 1। হ্যাঁ, তো এই যে টপিকটি অর্থাৎ ট্র্যাডিশন অ্যান্ড কালচার অফ বেঙ্গল, যেটা পেপার 2, এতে থাকবে হচ্ছে 250 মার্কস, ঠিক 250 মার্কের থাকবে। তো এই যে টপিক, এই যে সাবজেক্ট, এই সাবজেক্টটিকে আমাদের সিলেবাস যেটা পিএসসি থেকে দেওয়া হয়েছে সেখানে 5টা ভাগে ভাগ করা, 4টে ভাগে ভাগ করা হয়েছে। হ্যাঁ, কি 4টে ভাগ? এই যে একটা আছে হলো কালচারাল অ্যাসপেক্টস অফ বেঙ্গল, 60 মার্কস এখান থেকে আসবে। আর্ট ফর্মস ইনক্লুডিং ফোক আর্ট অ্যান্ড মিউজিক অফ বেঙ্গল, এখান থেকে 60 মার্কস আসবে। লিটারেচার অফ বেঙ্গল, এখান থেকে 70 মার্কস আসবে। আর্কিটেকচারাল হেরিটেজ অফ বেঙ্গল, এখান থেকে 60 মার্কস আসবে। তাহলে টোটাল করলে দাঁড়ায় হচ্ছে 250 মার্কস। ওকে, তো এর মধ্য থেকে আজকের এই ক্লাসে এটা হলো কমপ্লিট সিলেবাস। তো এটার মধ্যে থেকে আজকে আমরা পড়তে চলেছি এই আমাদের যেটা হচ্ছে কোর টপিক হচ্ছে কালচারাল অ্যাসপেক্টস অফ বেঙ্গল, 60 মার্কের। আর তার মধ্যে সাব টপিক হচ্ছে বেঙ্গল স্কুল অফ আর্ট, যেটাকে আমরা আর্ট অ্যান্ড ন্যাশনালিজম বলছি। ওকে, সো এই ভিডিওটি করার একটা মূল উদ্দেশ্য হচ্ছে আমার এই যে সামনে যেহেতু ডেসক্রিপটিভ মোডে বিসিএস চলে যাচ্ছে, তো অনেকের মনে অনেক ধরনের ভয় ভীতি বিভিন্ন জিনিস কাজ করছে। তো সেই ক্ষেত্রে আমি এই ক্লাসটি করছি এই কারণে যাতে সেই ভয় ভীতিগুলো তোমাদের মনের মধ্যে আর না আসে। কারণ এই টপিকগুলো মোটেই কঠিন নয়, ঠিক আছে? টপিকগুলো আমাদের জীবনযাত্রার সাথে রিলেটেড, হ্যাঁ, আমাদের জীবনশৈলী লাইফস্টাইলের সঙ্গে এগুলো রিলেটেড। সেই কারণে এই চ্যাপ্টারটি গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়, ঠিক আছে? এবং এটা সহজও। তো তোমাদের মূল ভয় কাটানোর জন্যই এই ক্লাসটি করা। তো দেখো, আমরা যে শুধুমাত্র এই টপিকগুলোর ওপরে একটা লেকচারে আলোচনা করলাম, বিষয়টাকে বোঝালাম, শুধু তাই নয়, তার সাথে থাকছে হচ্ছে কোয়েশ্চেনস অ্যান্ড আনসার্স, উইথ কোয়েশ্চেনস অ্যান্ড আনসার্স। তার মানে আজকে আমরা যে টপিকটি পড়ব সেটা হচ্ছে বেঙ্গল স্কুল অফ আর্ট, আর্ট অ্যান্ড ন্যাশনালিজম। এই চ্যাপ্টারের উপরে থেকে আমাদের কি কোয়েশ্চেন হতে পারে আর সেই কোয়েশ্চেনের উত্তর কি হতে পারে, এই যাবতীয় বিষয় নিয়ে আজকে আমাদের ক্লাস, ঠিক? তবে এই কোয়েশ্চেন্স আর আনসার্সগুলো এটা আমাদের এই ক্লাসে তো করানো সম্ভব নয়, তাই আমি যেটা করব, প্রত্যেকটা চ্যাপ্টারের কোয়েশ্চেন্স আনসার্স আমি পিডিএফ আকারে তোমাদেরকে প্রোভাইড করব, ঠিক আছে? এবার এই কাজগুলো করতে যেহেতু আমার একটা শ্রম হয়, সেই কারণে এই পিডিএফ নোটস তোমাদের যেগুলো প্রোভাইড করা হবে সেইগুলো কিছু না কিছু একটা ফিজ তোমাদেরকে পে করে তারপর সেই পিডিএফগুলো তোমাদেরকে কিন্তু নিতে হবে। ওকে, আর আজকে যেহেতু প্রথম ক্লাস আমি করছি, তো প্রথম ক্লাসের যে পিডিএফটা তোমরা পাবে সেটা পাবে সম্পূর্ণ বিনামূল্যে, একদম ফ্রি। ওকে, আচ্ছা, এবার কথা হলো, দাদা লেকচার সিরিজটা কোন ভাষায় হবে? এটা কি বাংলায় হবে না ইংরেজিতে হবে? লেকচার সিরিজটা বাংলায় হবে। বাংলায় আমি করেছি কারণ আমি তোমাদের একটা পোল করেছিলাম তোমাদের চ্যানেলে। তো সেইখানে আমি জিজ্ঞেস করেছিলাম যে লেকচারটা কিসে চাও। তো সেখানে দেখা গেল যে 60%-এর ওপরে ছেলে মেয়ে বলেছে যে তারা গোটা লেকচারটাকে সব বাংলাতে চায়, অর্থাৎ এরপরে আমাদের যা কিছু লেকচার্স আসবে না কেন সেগুলো তারা বেঙ্গলিতে চায়। তো সেই কারণে আমি এটাকে বেঙ্গলিতে লেকচারটাকে রেখেছি। এবার কথা হলো, যারা ইংলিশ মিডিয়ামের আছো তাদের কি হবে? অবশ্যই তাদের জন্যেও এই যে কোয়েশ্চেন আনসার আমরা করেছি না, এই কোয়েশ্চেন আনসারের মধ্যে আমি বাংলা প্রশ্ন উত্তরও রেখেছি, ইংরেজি প্রশ্ন উত্তরও রেখেছি। কি বললাম, বোঝা গেল? বাংলা প্রশ্ন উত্তরও আছে, ইংরেজি প্রশ্ন উত্তরও আছে। তার মানে একটা পিডিএফ সংগ্রহ করলেই সেখানে বাংলা উত্তরও পেয়ে যাবে, ইংরেজি উত্তরও পেয়ে যাবে। ওকে, বেশ। আমরা তাহলে একবার আমাদের সিলেবাসটাকে একটা ঝলক দিয়ে দিই যে এই চ্যাপ্টারে আলটিমেটলি আমাদের কি পড়তে হবে। মূলত এই ক্লাসটাকে এত শুরুতেই কেন স্টার্ট করছি, যেখানে 2024-এর বিসিএস হয়নি বা তার নোটিফিকেশন এখনও আসেনি। এটা শুরুতেই এই জন্য করছি যে অনেকের মনের মধ্যে একটা ভয়ভীতি সৃষ্টি হয়েছে,
সেই ভয়ভীতিগুলো যাতে না থাকে, যে না সামনের দিনে যে পরীক্ষাটা আসতে চলেছে সেটাও সহজ আছে। ওকে, বরং আমি তো বলবো যে এমসিকিউ থেকে, এমসিকিউ এর তুলনায় ডেসক্রিপটিভ মোডটা একটু সহজই হয়। কেন হয়? দেখো, এমসিকিউ পরীক্ষাতে যেটা হয় সেটা হলো যে একটা কোয়েশ্চেনের এমসিকিউ দেওয়া আছে, মানে 4টে অপশন। যদি তোমার কোনো মতে ওই অপশানটা টিক করতে বা চুজ করতে যদি ভুল হয়ে যায়, তোমার পুরো নম্বরটাই কাটা হয়ে যাবে। কিন্তু ডেসক্রিপটিভ মোডে পেপার থাকলে কোনো একটা কোয়েশ্চেন, তুমি যদি সেই কোয়েশ্চেন সম্পর্কে ডিটেলসে কিছু নাও জানো, সামান্য সামান্য একটু জানো, অল্প অল্প একটু জানো, সেই ক্ষেত্রেও তুমি যদি কিছুটা লেখো, অন্তত 1 মার্ক তো পাবে। আমার কথা কি বোঝা গেল? তো সেই ক্ষেত্রে এমসিকিউস থেকে না ডেসক্রিপটিভ মোডের পরীক্ষাটা একটু বেশি সহজ। কিন্তু এখানে হয় কি, এমসিকিউ পরীক্ষাতে আমরা যেভাবে করতাম, যে থিওরি আগে পড়ে নিতাম, তারপর এমসিকিউ প্র্যাকটিস করতাম, হয়ে যেত, মানে লেখার বালাই বলে কিছু ছিল না। তো এইখানে কিন্তু সেটা হবে না। ডেসক্রিপটিভ মোডে যখনই পেপার চলে যাচ্ছে, তখনই আমাদের যেটা করতে হবে, সমানভাবে পড়া আর তার সাথে কিন্তু সমান তালে লেখা। অর্থাৎ আমি যতটা না পড়বো তার থেকে বেশি লিখবো। কারণ এই লেখার অভ্যাসটা যদি আমাদের না গড়ে ওঠে, তাহলে কিন্তু আলটিমেটলি আমরা কিন্তু কোনো ভালো সুফল করতে পারবো না আগামী দিনের বিসিএসে। ওকে, তাহলে এত শুরুতেই এই ক্লাসটা কেন আনছি বুঝতে পারছো? যদি তোমরা ইন্টারেস্ট দেখাও, যদি তোমরা চাও যে না এই ক্লাসটি কন্টিনিউ হোক, এই ক্লাসটি হোক, তাহলে আমি এটাকে কন্টিনিউ করব, আদারওয়াইজ এটা বন্ধ করে দেব। ঠিক আছে? সব থেকে বড় কথা, যে চ্যাপ্টারটা আজকে আমরা ধরেছি, দ্যাট ইজ ট্র্যাডিশন অ্যান্ড কালচার অফ বেঙ্গল, এটার এখনও কোনো বই অ্যাভেলেবল নেই, তাই না? মার্কেটে এর কোনো বই অ্যাভেলেবেল নেই, সেই কারণে আরও দুশ্চিন্তা বেড়ে যাচ্ছে। তবে কি, বই আর কিছুদিনের মধ্যেই মার্কেটে চলে আসবে, এতে সন্দেহর কিছু নেই। সাবজেক্ট সিলেবাসটা এই জন্যই আগে আগে জানিয়ে দেওয়া হয়েছে, যাতে মার্কেটে বইগুলো অ্যাভেলেবেল হয়ে যায়। এবার সেই ক্ষেত্রে কবে বই বেরোবে সেটা থেকে পড়বে, তার থেকে বরং আমি তোমাদেরকে একটু হেল্প করতে পারি কি না, সেই উদ্দেশ্য নিয়েই কিন্তু আজকে এই ক্লাসটিকে শুরু করা। ওকে, আর তোমরা কি কি চাইছো না চাইছো অবশ্যই একটু কমেন্ট সেকশনে লিখো। আর দেখো ভাই, তোমরা আমার চ্যানেলে আমি ভিডিওতে দেখতে পাচ্ছি যে ক্লাসগুলো দেখে যাচ্ছ ঠিক আছে, কিন্তু ভিডিওটাকে কেউ লাইক করছো না। সো আমি বলবো প্রত্যেকে যারা ক্লাসটা এই পর্যন্ত অন্তত দেখেছো, হ্যাঁ, এর আগে যারা কুইট করে চলে গেছে তাদের আর কিছু বলার নেই, কিন্তু এই পর্যন্ত এখনও যারা দেখছো, তারা অবশ্যই অবশ্যই এখনই লাইক করো, ভিডিওটাকে লাইক করো, এবং কমেন্টে তোমাদের নিজেদের মতামতটাকে জানাও। কেন হয় বলো তো? দেখো, আমি এখানে কষ্ট পরিশ্রম করে তোমাদের জন্য ভিডিও তৈরি করছি, ক্লাস লেকচার্স তৈরি করছি, ঠিক? তাহলে এগুলো করতে আমার যে শ্রম দিতে হচ্ছে, এবার সেইটার থেকে যদি আমি ফিডব্যাক কিছু না পাই, তাহলে আমি তো ফিডব্যাক না পেলে আমি তো মোটিভেশন পাবো না, না সামনে আরও ভালো ভালো ক্লাস করবার জন্য। এই জন্য তোমাদের মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে কিন্তু জানাবে, এবং যদি ক্লাস ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, হ্যাঁ? ঠিক আছে? ওকে, তাহলে দেখো আমাদের কমপ্লিট সিলেবাসের মধ্যে এই সাবজেক্টের মধ্যে কি কি পড়তে হবে? কালচারাল অ্যাসপেক্টস অফ বেঙ্গল, যেখান থেকে 60 মার্কের কোয়েশ্চেন হবে। আর্ট ফর্মস ইনক্লুডিং ফোক আর্ট অ্যান্ড মিউজিক অফ বেঙ্গল, 60 মার্কস থাকবে। লিটারেচার অফ বেঙ্গল থেকে 70 মার্কস থাকবে। আর্কিটেকচারাল হেরিটেজ অফ বেঙ্গল থেকে 60 মার্কস থাকবে। এই গোটা সিলেবাসটাকে কিন্তু আমরা কমপ্লিট করব আমাদের এই চ্যানেলে। এবার কথা হলো, দাদা শুধু কি এই পেপার 2টাই আপনি পড়াবেন? না, এখানে যতগুলো পেপার আছে সবকটাই পড়াবো আমি, এবং আমি এটা মনে মনে ভেবেছি যে আরও কিছু টিচারকে যাতে আমি এখানে নিয়োগ করতে পারি, যাতে তারা বিভিন্ন বিষয়গুলো আমাদের এখানে পড়াতে পারেন। ওকে, সো তোমাদের একটা কমপ্লিট একটা পড়াশুনো কিন্তু এখানে হবে। হ্যাঁ, সো যদি মনে হয় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে তো করে রাখতে পারো একবার। ওকে, ঠিক আছে, চলো দেখো আমরা সিলেবাসটাকে একটু দেখি, যে তাহলে আমি কি বললাম, আমাদের এই চ্যাপ্টারটাকে 4টে ভাগে ভাগ করা হয়েছে, এ বি সি ডি। তো এতে কি রয়েছে? কালচারাল অ্যাসপেক্টস অফ বেঙ্গল, সেইখানে পড়তে হচ্ছে বেঙ্গল স্কুল অফ আর্ট, অর্থাৎ আর্ট অ্যান্ড ন্যাশনালিজম এখানে আমাদের পড়তে হচ্ছে। পেইন্টিংস অ্যান্ড স্কাল্পচার আমাদের পড়তে হচ্ছে অবনীন্দ্রনাথ ঠাকুর, যেখানে জ্ঞানেন্দ্রনাথ ঠাকুর, গগনেন্দ্রনাথ ঠাকুর যেখানে আছেন, তারপরে আছেন রবীন্দ্রনাথ ঠাকুর, নন্দলাল বোস, জৈমিনী রায়, তারপর রামকিঙ্কর বইজ, তারপর আছে সুনীল দাস, এই সমস্ত বিখ্যাত শিল্পীদেরকে আমাদের পড়তে হবে। তারপর যাত্রা রয়েছে, থিয়েটার,
হ্যাঁ, তারপরে যে সমস্ত থিয়েটারে অভিনেতা যারা ছিলেন, তাই না, দীনবন্ধু মিত্র, গিরিশ ঘোষ, লেবেদেব, তারপর নটি বিনোদিনী, শিশির ভাদুড়ী, উৎপল দত্ত থেকে শুরু করে সৌমিত্র চট্টোপাধ্যায়, এই সমস্ত ব্যক্তিদের সম্পর্কে আমাদের পড়তে হবে। তারপর রয়েছে সিনেমাতে সাইলেন্ট এরা থেকে কালার ফিল্ম, টকিজ পর্যন্ত আমাদের যেতে হবে। সেইখানে সিনেমার সাথে রিলেটেড হীরালাল সেন, প্রমথেশ বড়ুয়া, হ্যাঁ, দেবকী বসু, এই সমস্ত ব্যক্তিদেরকে আমাদের পড়তে হবে, উত্তম কুমার, সুচিত্রা সেন, ওকে, এই সমস্ত বিষয়গুলো রয়েছে। নাও তারপর আমাদের পশ্চিমবঙ্গের মেলা সম্পর্কে পড়তে হবে। গঙ্গাসাগর মেলা, পৌষ মেলা, বসন্ত উৎসব, গাজনের মেলা, কেন্দুলি মেলা, হ্যাঁ, এই সমস্ত রথের মেলা, রাস মেলা, এই বিষয়গুলো রয়েছে অর্থাৎ কালচারাল অ্যাসপেক্টস অফ বেঙ্গলের মধ্যে। অর্থাৎ এই কয়টা টপিক থেকে যে কোনো জায়গা থেকে আমাদের বিভিন্ন কোয়েশ্চেন করে, আমরা জানি কিভাবে কোয়েশ্চেন আসবে। আমাদের 10 মার্কসের কোয়েশ্চেন আসবে হচ্ছে 10টি, আর 15 মার্কসের কোয়েশ্চেন আসবে হচ্ছে 10টি। তো এই টোটাল হচ্ছে তোমাদের 250 মার্কসের কোয়েশ্চেন হবে, ঠিক আছে? ওকে, নাও বিতে রয়েছে আর্ট ফর্মস ইনক্লুডিং আর্ট অ্যান্ড মিউজিক অফ বেঙ্গল, হ্যাঁ, 60 মার্কস। দেখো আজকের লেকচারটাতে আমরা যাব সেখানে, তার আগে আমি সিলেবাসটাকে একবার জানিয়ে দিচ্ছি, ঠিক আছে? দেখো, ক্লাসিক্যাল মিউজিক অ্যান্ড বিষ্ণুপুর ঘরানা আমাদের পড়তে হবে, যেখানে টপ্পা সম্পর্কে জানতে হবে আমাদের, গানেরই একটা রীতি আছে টপ্পা। ফোক মিউজিক লাইক বাউল, ভাওয়াইয়া, ভাটিয়ালি, কবিগান, জারি গান, সারি গান, এগুলো, মুর্শিদি গান, হ্যাঁ, আলকাপ গান, তারপর পাটুয়া গান, আগমনী, হ্যাঁ, তারপর বনবিবির পালা, ঝুমুর, এই সমস্ত জিনিস আমাদের পড়তে হবে। স্পিরিচুয়াল সংস আমাদের সম্পর্কে জানতে হবে, যেখানে কীর্তন, শ্যামা সঙ্গীত, রামপ্রসাদী সঙ্গীত, তারপর রাষ্ট্রগীত, যেটাকে প্যাট্রিয়টিক সং যেগুলো বলছি, দেশাত্মবোধক গানের মধ্যে আমাদের রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি, দ্বিজেন্দ্র গীতি, অতুল প্রসাদী, ঠিক আছে না, কান্তাগীতি, গণসঙ্গীত, আধুনিক গান, তারপর যেটাকে স্বর্ণযুগের গান বলছি, এইগুলো। ডান্স ফর্মের মধ্যে ছৌ, ভাদু, টুসু, গম্ভীরা, হ্যাঁ, এই সমস্ত জিনিসগুলো পড়তে হবে। আর মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের মধ্যে একতারা, দোতারা, খোল, এই সমস্ত, অর্থাৎ বাংলার আর্ট অ্যান্ড কালচার বলতে আমরা যা বুঝি সেই বিষয়গুলোকেই এই চ্যাপ্টারের মধ্যে আমাদের পড়তে হবে। নেক্সট হচ্ছে লিটারেচার অফ বেঙ্গল, এটা খুব ইম্পর্ট্যান্ট হয়ে দাঁড়ায়, বাংলার সাহিত্য সম্পর্কে আমাদের পড়তে হবে। এখন কথা হলো যে দাদা, বাংলার সাহিত্য মানে তো একটা বিরাট ব্যাপার, অগাধ সমুদ্র, তাই তো? কিন্তু বিষয়টা হচ্ছে বাংলার সাহিত্য এখানে কিন্তু দেখো আমাদের স্পেসিফাই করা রয়েছে, হ্যাঁ, যেখানে এখানে আমাদের সবার প্রথমে পড়তে হবে যে বাংলা ল্যাঙ্গুয়েজের স্টাইলগুলো পড়তে হবে, যেখানে সাধু ভাষা, চলিত ভাষা সম্পর্কে দেখতে হবে। আমাদের বাংলায় ডায়ালেক্টস আছে, রাঢ়ী ভাষা আছে, বাঙালি ভাষা আছে, বরেন্দ্রী, ঝাড়খণ্ডী, রাজবংশী, এই সমস্ত ভাষার যে ডায়ালেক্ট, সেগুলোকে দেখতে হবে। ডায়ালেক্ট মানে কি? ডায়ালেক্ট মানে হচ্ছে বলার ধরন, হ্যাঁ, মানে যদি মনে করো একজন কলকাতার মানুষ, সে বাংলা ভাষায়, বাঙালি ভাষায় কথা বলবে, তাই না? সে কি বলবে? সে বলবে যাব, ওকে। আর মনে করো যে যারা রাজবংশী ভাষায় কথা বলবে, তারা বলবে জামু, ঠিক আছে? ঠিক আছে, তো এই যে যে ব্যাপারটা, ডায়ালেক্টগুলো যে চেঞ্জ হয়ে যায় না, এইটা হলো ব্যাপার। এক এক জেলায় আমাদের এক এক জেলায় এক এক ধরনের ভাষার ব্যাপার আছে, ঠিক? আমি একবার মুর্শিদাবাদ গিয়েছি, তো মুর্শিদাবাদের মানুষের ভাষাটা খুবই মিষ্টি, আবার মালদার মানুষের ভাষাটা মিষ্টি, হ্যাঁ, তারা তো কিন্তু কলকাতার ভাষায় কথা বলে না তারা, ঠিক? চলো, বেঙ্গলি লিটারেচারের মধ্যে আমাদের 950 থেকে 1350-এর মধ্যে ওল্ড লিটারেচার সম্পর্কে দেখতে হবে। এবার যখনই টাইম পিরিয়ড দেখছো, তখন মনে মনে ভাবছো হায় বাবা এ আবার কি, না, এমনটা ভাবার কোনো দরকার নেই, ওকে। তারপর মিডিল যেটা দেখতে পাচ্ছ 1350, অর্থাৎ আমরা যদি চৈতন্য মহাপ্রভুকে দেখি, তো চৈতন্য মহাপ্রভুর পূর্ব জীবন এবং পরবর্তী জীবনের যে সাহিত্য, সেইগুলোকে দেখতে হবে। আর তারপর বলা হচ্ছে যে মডার্ন লিটারেচার, তো মডার্ন লিটারেচারের মধ্যে আমাদের কতজনকে স্পেসিফিক করে দেওয়া আছে, জাস্ট তাদের সম্পর্কে পড়ে নিলেই আমাদের এনাফ। যেমন রামমোহন রায়, বিদ্যাসাগর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, মধুসূদন দত্ত, রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, এই যে যে নামগুলো তোমরা এখানে দেখতে পাচ্ছ, এই কয়েকজনকে পড়লেই হবে। সবথেকে ভালো কথা হচ্ছে এখানে অ্যান্ড আদার্স বলে এই কথাটা লেখা নেই। যদি অ্যান্ড আদার্স বলে লেখা থাকতো তবে আমাদের বিপদে পড়তে হতো। তো যেহেতু এগুলো লেখা নেই, তাহলে স্পেসিফিক হয়ে গেল না সিলেবাসটা, বুঝতে পারলে? আচ্ছা,
আর আর্কিটেকচারাল হেরিটেজ অফ বেঙ্গলের মধ্যে আমরা বিষ্ণুপুরের যে পোড়ামাটির যে শিল্প, কারণ আমাদের বাংলায় যদি শিল্প দেখো তাহলে দেখবা টেরাকোটা শিল্পটাই আমাদের বাংলাতে রয়েছে, শিল্প বলতে আর্কিটেকচার। তো টেরাকোটা আর্কিটেকচারটাই প্রাধান্য পেয়েছে আমাদের বাংলায়, কারণ বাংলাটা বুদ্ধিস্টদের একটা গড় ছিল। তো যার কারণে বুদ্ধিস্ট আর্কিটেকচারের একটা বিরাট বড় জায়গা ছিল কিন্তু টেরাকোটা। এবং সেটা যে বুদ্ধিস্ট গড় বলে তা নয়, বা অনেক হিন্দু মন্দির সেটাও কিন্তু টেরাকোটা দিয়েই তৈরি হয়েছে। টেরাকোটা মানে পোড়ামাটির স্ট্রাকচারস। ওকে, আচ্ছা, তারপর আমাদের বুদ্ধিস্ট আর্কিটেকচার দেখতে হবে, যেখানে দুটোর কথা বলা হয়েছে, একটা হচ্ছে চন্দ্রকেতু গড় আর একটা হচ্ছে মোগলমারি। ইসলামিক আর্কিটেকচারের মধ্যে আমাদের আদিনা মসজিদ, ছোট সোনা মসজিদ, বড় সোনা মসজিদ, একলাখি মসজিদ, এই জিনিসগুলোকে দেখতে হবে। আর ব্রিটিশ আর্কিটেকচারের মধ্যে হাজারদুয়ারি, ভিক্টোরিয়া মেমোরিয়াল, এগুলোকে দেখতে হবে। আর মদনমোহন টেম্পল যেটা কোচবিহারে রয়েছে সেইটা, হাঙ্গেশ্বরী টেম্পল বাঁশবেড়িয়াতে, আর কৃষ্ণনগর ঘূর্ণিতে, আমি নদিয়াতে থাকি তাহলে নদিয়ার কৃষ্ণনগরের ঘূর্ণিয়াতে যে পটরি রয়েছে, মাটির শিল্প বা মৃৎশিল্প, এই বিষয়টাকে। তো ওভারঅল এই হচ্ছে আমাদের সিলেবাস পেপার 2-তে। ওকে, তাহলে পেপার 2 এর সিলেবাসটাকে আমরা প্রথমে ডিসকাস করে নিলাম। নাও এখন আমাদের ক্লাস শুরু হচ্ছে। আমাদের ক্লাস শুরু হচ্ছে কোথা থেকে? এই যে, তাহলে কোর টপিকটা কি? কোর টপিকটা হচ্ছে কালচারাল অ্যাসপেক্টস অফ বেঙ্গল, যেখান থেকে 60 মার্কসের পরীক্ষা আসবে। আজকে আমরা সাব টপিক শুরু করছি বেঙ্গল স্কুল অফ আর্ট, আর্ট অ্যান্ড ন্যাশনালিজম। এই জায়গাটা থেকে আমাদের আজকের শুরু হচ্ছে পড়া। চলো দেখো, কালচারাল অ্যাসপেক্টস অফ বেঙ্গল যেখানে 60 মার্কস থাকবে। তো বেঙ্গল স্কুল অফ আর্ট, যেখানে আর্ট অ্যান্ড ন্যাশনালিজম সম্পর্কে আমরা পড়ব, অর্থাৎ বাংলার শিল্পধারা। বেঙ্গল স্কুল অফ আর্ট মানে কি? বেঙ্গল স্কুল অফ আর্ট মানে হচ্ছে বাংলার শিল্পধারা। এখনও যারা ভিডিওটিকে লাইক করোনি, একবার লাইক করে দাও ভাই। ওকে, আর তোমাদের মতামতটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাও, যে বাংলাতে পড়ালে ভালো হয় না ইংরেজিতে পড়ালে ভালো হয়, তোমাদের মতামতটা জানার দরকার আছে। চলো, তাহলে বেঙ্গল আর্ট স্কুল অফ আর্ট বাংলার যে শিল্পরীতি বা বাংলার যে শিল্পধারা, সেটাকে তুলনা করতে বলছে যে আর্ট অ্যান্ড ন্যাশনালিজমের ওপরে। অর্থাৎ দেখো, আর্ট মানে কি? আর্ট মানে হচ্ছে শিল্প। এখন কথা হচ্ছে দাদা, শিল্প কি? শিল্প মানে মনে রাখবে যে ভগবান আমাদেরকে তৈরি করেছেন, মানে আমরা চাইলেও একটা জীবন্ত মানুষকে তৈরি করতে পারবো না, ঠিক না? কিন্তু সেই জীবন্ত মানুষের আবেগকে আমরা তৈরি করে ফেলতে পারি, বা আবেগকে একটা ভাষা প্রদান করতে পারি। কিসের মাধ্যমে? শিল্পের মাধ্যমে, ঠিক না? আমরা জীবন্ত মানুষ তৈরি করতে পারবো না, কিন্তু তার একটা পোর্ট্রে আমরা তৈরি করতে পারি, ঠিক? এইটা হচ্ছে শিল্প। অর্থাৎ ভগবান যেটা পারেন, মানুষ সেটা পারেন না, কিন্তু মানুষ তার মানে কি বলে সেটাকে, মানে একটু ইমিটেট তাকে করতে পারে। এটাই হচ্ছে শিল্প, পরিষ্কার কথা। ওকে, আচ্ছা, এবার কথা হলো জাতীয়তাবাদ। শিল্পের সাথে জাতীয়তাবাদ বলতে কি বোঝানোর চেষ্টা করা হয়েছে? দেখো, একটা সময় ছিল আমাদের ভারতবর্ষ একটা কলোনি ছিল, ব্রিটিশ কলোনি। হ্যাঁ, অর্থাৎ যেখানে ব্রিটিশরা বিদেশি সকল ধরনের শিক্ষা থেকে শুরু করে, শিল্প থেকে শুরু করে, সংস্কৃতি থেকে শুরু করে, খাওয়া দাওয়া, চাল চলন, সমস্ত কিছু একটা ব্রিটিশ যে ভাবধারা, সেটা ভারতে চালু করার একটা মানে প্রবণতা শুরু হয়েছিল। এবং এটা হবেই, কারণ ব্রিটিশ কলোনি বলে কথা, বুঝতে পারছো? তো সেই জায়গায় দাঁড়িয়ে ব্রিটিশ শিল্পকে বা ব্রিটিশ চিন্তাভাবনাকে বর্জন করে ভারতের যে নিজস্ব একটা শৈলী রয়েছে বা ভারতের নিজস্ব একটা শিল্প রয়েছে, সেইটাকে জোর দেওয়ার জন্যই শিল্পের সঙ্গে জাতীয়তাবাদের ধারণাটা তৈরি হয়। এখন কথা হলো দাদা, ন্যাশনালিজম বা জাতীয়তাবাদ বলতে কি বোঝায়? দেখো, জাতীয়তাবাদ কনসেপ্টটা, ইট মে বি গুড অর মে বি ব্যাড। ওকে, জাতীয়তাবাদ ভালোও হতে পারে, আবার খারাপও হতে পারে। কেন এই কথা বলছি? জাতীয়তাবাদ জিনিসটাকে খুব সহজভাবে আমি বোঝানোর চেষ্টা করছি। দেখো, জাতীয়তাবাদের সাথে একটা জিনিস জড়িত, সেটা হচ্ছে স্বাভিমান। কি বললাম? জাতীয়তাবাদের সাথে জড়িত একটা বিষয়, সেটা হচ্ছে স্বাভিমান। অর্থাৎ আমার ব্যক্তিগত স্ব অভিমান, আমার ব্যক্তিগত অহংকার, এইটা জাতীয়তাবাদের মধ্যে রয়েছে। জাতীয়তাবাদের উদাহরণ দিলে বলতে হয় যে ধরো যে একটা গরিব পরিবার, ঠিক? সেই গরিব পরিবারটা
তার সকালের আহার তাদের সারতে হয় গত দিনের যে ভাত থাকে সেই ভাতে জল দেওয়া থাকে, মানে যেটাকে আমরা পান্তা ভাত বলি। পান্তা ভাত, একটা কাঁচা লঙ্কা, একটা পেঁয়াজ আর একটু নুন মানে লবণ, এই দিয়ে তারা তাদের সকালের খাবারটাকে খায়। একটা ঝুপড়িতে তারা থাকে, অথচ তাদের পাশেই অনেক বড় বড় বিল্ডিং, আর সেই বিল্ডিংয়ের মানুষেরা সকালবেলায় ব্রেড, জ্যাম, জেলি, তারপরে অমলেট ইত্যাদি ইত্যাদি দামি দামি খাবার দিয়ে তারা কিন্তু তাদের ব্রেকফাস্টটাকে সারে। অথচ ওই ঝুপড়ির মধ্যে থাকা একটা বাচ্চা, সে ওই কাঁচা লঙ্কা, পেঁয়াজ, পান্তা ভাত খায়, অথচ বড়লোকদের সেই খাবারটাকে সে পছন্দ করে না। এটাকেই বলে জাতীয়তাবাদ। কারণ সে তার নিজের জায়গায় থেকে, তার নিজের পরিস্থিতিতে থেকে সেই অবস্থাটা নিয়ে সে তার অহংকারে পরিপূর্ণ। সে সেটাকে বলছে, সে সেটাকে ভাবছে যে আহ, এটাই তার আসল জিনিস বা এটাই তার ব্যক্তিগত সত্তা। বোঝাতে পারলাম বিষয়টা আমি কি বলেছি? অর্থাৎ আহ, গরিব ঘরের যে সেই পান্তা ভাত, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, তার সাথে তুমি যদি ইকুয়াল করতে চাও সেই বড়লোক বাড়ির জ্যাম, জেলি, ব্রেড ইত্যাদি ইত্যাদি, ওইটাকে কখনো ইকুয়াল করা যায় না। যার যার স্বাভিমানের জায়গাটাকে তৈরি হয়। এবার শুরুতে আমি বলেছিলাম যে জাতীয়তাবাদ গুড হতে পারে, ব্যাড হতে পারে। কেন? দেখো, আমরা হিটলার সম্পর্কে পড়েছি, হিটলার সম্পর্কে জানি। দেখো, হিটলারের মাধ্যমে জার্মানিতে একটা উগ্র জাতীয়তাবাদ সৃষ্টি হয়েছিল, যেখানে ধারণা করা হয়েছিল যে ইহুদিরা জার্মানিদের সমস্ত সুযোগ সুবিধাকে দখল করছে বা জার্মানিদের সকল সুযোগ সুবিধাকে ভোগ করছে তারা। তাই জার্মানি জাতীয়তাবাদ সৃষ্টি হলো, অর্থাৎ জার্মানরাই শ্রেষ্ঠ, ইহুদিরা শ্রেষ্ঠ নয়। জার্মানরাই ভূমিপুত্র, ইহুদিরা ভূমিপুত্র নয়। অর্থাৎ জার্মানিদের যে জাতিসত্তা, এই যে স্বাভিমান, এই স্বাভিমানের জায়গা থেকে তারা জাতীয়তাবাদী হয়ে ওঠে, ন্যাশনালিস্ট হয়ে ওঠে। আর এক্সট্রিম ন্যাশনালিস্ট হওয়ার ফলে তারা ইহুদিদেরকে কি করতে থাকে না, হত্যা করতে থাকে। এইভাবে তারা লক্ষ লক্ষ ইহুদিকে হত্যা করেছিল। তাহলে এই জন্যই বললাম যে ন্যাশনালিজম না খারাপ ভালো দুটোই হতে পারে। তাহলে কোনো একটা জাতির মধ্যে জাতীয়তাবাদ অবশ্যই থাকা উচিত, ন্যাশনালিজম, বাট সেটা দেখতে হবে যে আমি যে যাদের মধ্যে আমি রয়েছি বা যাদেরকে নিয়ে আমার দেশটি গঠিত হয়েছে, সকলের স্বার্থ রক্ষা সেখানে হচ্ছে কিনা। যদি জাতীয়তাবাদের মাধ্যমে সকলের স্বার্থ রক্ষা হয়, দেন ইটস ওকে, আদারওয়াইজ ইট মে বি ব্যাড। ওকে, যাক, ছেড়ে দাও। তাহলে আর্ট অ্যান্ড ন্যাশনালিজম বিষয়টার মধ্যে আমরা কি শিখতে চাচ্ছি? যে সেই ব্রিটিশ কলোনিয়াল যুগে, ব্রিটিশ ঔপনিবেশিক যুগে শিল্পের মাধ্যমে জাতীয়তাবাদকে গ্রহণ করা বা জাতীয়তাবাদের জাগরণ ঘটানো, এটাই হচ্ছে মূল বিষয় ছিল। আর এই বিষয়টি আমরা এখানে পড়তে চলেছি। আমি এইখানে লেকচারটাকে এমনভাবে সাজিয়েছি যে এই লেকচারটাকে কমপ্লিট করার পরে নিজেরা বাড়িতে একবার লেখা প্র্যাকটিসটা করো, যে আজকে যে ক্লাসটি তুমি দেখলে সেই ক্লাসটি থেকে তুমি কি নোট তৈরি করতে পারছো। এখন কথা হলো যে দাদা, নোট তৈরি করব, প্রশ্ন পাবো কোথায়? আজকে আমি লেকচারের শেষে প্রশ্ন দেখাবো যে এই চ্যাপ্টার থেকে এক্সামিনার তোমাকে কি কি প্রশ্ন জিজ্ঞেস করতে পারে। ঠিক আছে, চলো। তাহলে আমরা এর ভূমিকাতে বলছি কি, দেখো আমি ভূমিকা, পটভূমি প্রত্যেকটা পয়েন্ট তোমাদের জন্য কিন্তু করেই রেখেছি। জাস্ট এইগুলোকেই একটু এলাবোরেট করলেই তোমার একটা নোট তৈরি হয়ে যাবে। আর আজকের ক্লাসে যেহেতু নোটটা ফ্রি পেয়ে যাচ্ছ, সেই কারণে টেলিগ্রাম গ্রুপ কোথায় পাবে? সেই ফ্রি নোটটা টেলিগ্রাম গ্রুপে পাবে। সো অবশ্যই অবশ্যই যারা নোটটা নিতে চাও না, তারা টেলিগ্রাম গ্রুপটাকে জয়েন করে নাও। টেলিগ্রাম গ্রুপে কিন্তু আমি এই নোটটা দিয়ে দেব। ওকে, আচ্ছা। তাহলে বেঙ্গল স্কুল অফ আর্ট বা বাংলার শিল্প ধারণা বা বঙ্গীয় চিত্রশিল্প আন্দোলন, হ্যাঁ, যেটা 20 শতকের গোড়ার দিকে ভারতে একটি শিল্প ও সাংস্কৃতিক নবজাগরণ হিসাবে গড়ে উঠেছিল। ওকে, এটি ছিল ব্রিটিশদের দ্বারা পরিচালিত পাশ্চাত্য চিত্ররীতির বিরুদ্ধে একটি প্রতিবাদ। হ্যাঁ, অর্থাৎ ব্রিটিশদের দ্বারা যে পরিচালিত যে পাশ্চাত্য চিত্ররীতি, তার বিরুদ্ধে একটা প্রতিবাদ। তাহলে মনে করো সেই সময়ের যুগে সারা ভারতবর্ষ জুড়ে সকলে সবার মতন করে এই কলোনিয়ালদের মানে বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম গড়ে তুলছে।
সেই জায়গায় দাঁড়িয়ে শিল্পীরা তারাও কি বসে আছে? না, তারাও বসে নেই। কারণ শিল্পী মানে কি? শিল্পী মানে যার হাতে থাকবে তুলি, তাই না? ছবি আঁকা রং তুলি তার হাতে থাকবে, তার হাতে তো তলোয়ার উঠবে না, তার হাতে তো পিস্তল উঠবে না। বুঝতে পারছো কথা? তাহলে তার বিপ্লব কিসের মাধ্যমে হবে? তার বিপ্লব তার শিল্পের মাধ্যমে হবে। এটি হলো ব্যাপার। তাহলে যাদের মূল উদ্দেশ্য ছিল কি না, ভারতীয় ঐতিহ্য, সংস্কৃতি এবং জাতীয়তাবাদের ভিত্তিতে চিত্রশিল্পটাকে গড়ে তোলা। ঠিক আছে? ওকে, নাও পটভূমিতে আমরা আলোচনা করি। এই আন্দোলনের সূচনা করেন অবনীন্দ্রনাথ ঠাকুর। ঠিক আছে? এবং 1905 সালের যে স্বদেশী আন্দোলন, তার সঙ্গে নিবিড়ভাবে যুক্ত ছিলেন তিনি। এবার এই যে ভারতীয় শিল্পের যে জাতীয়তাবাদের বিষয়টা, সেখানে আমাদের কলকাতার গভর্নমেন্ট আর্ট স্কুল, কলকাতায় গভর্নমেন্ট আর্ট স্কুল প্রতিষ্ঠিত হয়েছিল। সেই কলকাতার গভর্নমেন্ট আর্ট স্কুলের যিনি প্রিন্সিপাল ছিলেন, ই বি হ্যাভেল, তিনি এই আন্দোলনকে সমর্থন করেছিলেন। দেখো, শিল্পী মানুষ যারা হয়, তারা নিশ্চিত রূপে তাদের মন, তাদের আবেগ অন্যদের থেকে, যারা শোষক, যারা শাসক হন বা যারা শোষণ করেন, তাদের মনের থেকে একটু আলাদা হয়। সেই কারণে এই কলকাতা গভর্নমেন্ট আর্ট স্কুলের যিনি প্রিন্সিপাল ছিলেন, ই বি হ্যাভেল, তিনি কিন্তু এই আন্দোলনকে সমর্থন করেন। শিল্পের মাধ্যমে ভারতীয় পৌরাণিক কাহিনী, আধ্যাত্মিকতা এবং ঐতিহ্যকে তুলে ধরা হয়। ওকে, এবার যদি বলি যে এই শিল্প জাতীয়তাবাদের যে উদ্দেশ্য, সেটা কি না, দেখো, পাশ্চাত্য বাস্তবধর্মী অয়েল পেন্টিংকে প্রত্যাখ্যান করা। আমরা দেখেছি যে রিয়ালিজম বলে একটা কথা আছে। রিয়ালিজম, শিল্পের মধ্যে রিয়ালিজম বলে একটা কথা আছে। রিয়ালিজম মানে কি? রিয়ালিজম মানে এমন একটা ছবিকে আঁকা হলো বা পেইন্ট করা হলো, যেখানে সেই ছবিতে, মনে করো যে একটা ছবিতে আমাকেই ড্র করা হলো, আমার যে প্রতিচ্ছবি সেটাকেই ড্র করা হলো। তো সেইখানে দেখা যাচ্ছে যে আমার মুখমণ্ডলে যে আমার মুখের যে রোমকূপগুলো থাকে, সেগুলোকেও স্পষ্ট করে ফুটিয়ে তোলা হচ্ছে। আর তার জন্য অয়েল পেইন্ট ব্যবহার করা হতো। তো সেই যে বাস্তবধর্মী অয়েল পেন্টিংকে প্রত্যাখ্যান করা, যা ভারতীয় কালচারের অংশীভূত নয়। এবার কথা হলো, কেন ভারতীয় কালচারের অংশীভূত নয়? দেখো, আমাদের ভারতবর্ষে যে দেবদেবীর যে ছবি আমরা যত্রতত্র দেখতে পাই, তো দেবদেবীদের ছবি কি কেউ ক্যামেরাবন্দি করেছিল? বলো একবার। আমরা যে দেবদেবীদের ছবি, দেখো ঘরের আশেপাশে তুমি তাকাও, কাউ না কাউকে দেখতে পাচ্ছ, তোমার ঘরেই লাগানো আছে ছবিগুলো। তো সেই ছবিগুলো তো কেউ ক্যামেরাবন্দি করেনি। ওই ছবিগুলো নিশ্চিত রূপে কেউ না কেউ ড্র করেছে। এবার সেই ড্রটা কিভাবে করেছে? সেই ড্রটা করেছে আমাদের সংস্কৃত গ্রন্থে বা আমাদের ধর্মগ্রন্থে যে ধরনের যে ধরনের বর্ণনা এক একজন দেবদেবী সম্পর্কে লেখা আছে, সেই বর্ণনাটাকেই তারা ছবির মাধ্যমে ব্যক্ত করেছে। বোঝা গেল? তো সেই কারণে সেই জায়গায় আমরা রিয়ালিজমটা সেইভাবে খুঁজে পাবো না। যার কারণে এক একটা দেবদেবীর অনেকগুলো হাত তৈরি হয়ে যাবে। হ্যাঁ, তারপরে ভগবান গণেশের মানুষের শরীরে হাতির মুন্ড চলে আসবে। বুঝতে পারছো? তো সেই জায়গা থেকে বলা হচ্ছে যে পাশ্চাত্য যে বাস্তবধর্মী অয়েল পেইন্টিং, সেটাকে প্রত্যাখ্যান করার উদ্দেশ্য ছিল। আমাদের ভারতের আদিতে যে অজান্তার গুহাচিত্র ছিল, মুঘল মিনিয়েচারগুলো ছিল, রাজপুত শিল্পরীতি ছিল, সেইগুলোকেই পুনর্জাগরণ করা, অর্থাৎ রিভাইভালের কাজ করা, এটাই হয়েছিল বাংলার শিল্প, বেঙ্গল স্কুল অফ আর্টের মাধ্যমে। ওকে, শিল্পকে জাতীয়তাবাদের হাতিয়ার হিসাবে ব্যবহার করা, একদমই তাই। আমরা জানি অবনীন্দ্রনাথ ঠাকুর এই শিল্প জাতীয়তাবাদের অগ্রণী ভূমিকা গ্রহণ করেছিলেন। তিনি পায়োনিয়ার ছিলেন, পথপ্রদর্শক ছিলেন। তিনি ড্র করেছিলেন ভারত মাতা। ঠিক, আর এই ভারত মাতা চিত্রটি ভারতীয় যারা সংগ্রামী ছিল, জাতীয়তাবাদী নেতা যারা ছিল, তারা ভারত মাতার ছবিটাকেই কিন্তু দেশমাতৃকার ছবি বলে তারা পূজা শুরু করেছিলেন, এবং প্রত্যেকের মধ্যে একটা জাতীয়তাবাদ সৃষ্টি হয়েছিল। তাহলে ভারতীয়দের মধ্যে সাংস্কৃতিক আত্মবিশ্বাস জাগানোও কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। কারণ জাতীয়তাবাদ যদি হবে, তাহলে আত্মবিশ্বাস, যেটাকে বললাম স্বাভিমান, আত্মবিশ্বাস, কনফিডেন্স, এটা বিল্ড তো করতেই হবে। ঠিক, আচ্ছা, প্রধান প্রধান শিল্পী। তো এখানে এই আন্দোলনে প্রধান প্রধান শিল্পী আমাদের পরের চ্যাপ্টারেই এই প্রধান প্রধান শিল্পীদের নিয়ে পড়তে হবে, পরের চ্যাপ্টারেই। তো
তো এখানে আমরা কাকে কাকে পাচ্ছি, যেমন অবনীন্দ্রনাথ ঠাকুরকে পাচ্ছি, তার অবদান, তিনি এই আর্ট অ্যান্ড ন্যাশনালিজমের আন্দোলনের প্রবর্তক। তিনি ভারত মাতার চিত্র মানে ড্র করেছিলেন। নন্দলাল বসু, তিনি স্বদেশী বিষয়বস্তুকে চিত্রকলায় রূপ দিয়েছিলেন। রবি ঠাকুর যখন শান্তিনিকেতনে কলাভবন তৈরি করেছিলেন, তখন এই নন্দলাল বসুকেই দায়িত্ব দিয়েছিলেন সেটাকে পরিচালনা করার জন্য। তারপর গগনেন্দ্রনাথ ঠাকুর, ঠাকুর বাড়িরই ছেলে গগনেন্দ্রনাথ ঠাকুর, তো তিনি কার্টুন আঁকতেন, কার্টুন, ওকে, তিনি কার্টুন আঁকতেন। সেই কার্টুনের মাধ্যমে তিনি স্যাটায়ার তৈরি করতেন, ক্যারিকেচার করতেন এবং আধুনিক রীতিতে শিল্প কাজ করতেন, ওকে। অসিত কুমার হালদার, যিনি প্রাচীন আর আধুনিক শৈলীর সংমিশ্রণ ঘটিয়েছিলেন। ক্ষিতিনাথ মজুমদার, যিনি পৌরাণিক বিষয়ভিত্তিক চিত্রশিল্পী ছিলেন, ওকে। তো এই ব্যক্তিগুলোর নাম আমাদের জানতে হবে, যেটা আমরা যদিও পরবর্তী ক্লাসে এগুলো পড়ব। শিল্পের বৈশিষ্ট্য কি ছিল? শিল্পের যদি আমরা মিডিয়াম বলি, মাধ্যম বলি, তাহলে সেইখানে হচ্ছে জল রং ব্যবহার করা, তাম্র রং ব্যবহার করা, ওয়াশ পদ্ধতি ব্যবহার করা, ওকে। আচ্ছা, বিষয়বস্তু কি ছিল? পুরাণ, আধ্যাত্মিকতা, গ্রামীণ জীবন, জাতীয়তাবাদ, এইগুলোই হচ্ছে বিষয়বস্তু শিল্পের। শৈলী কি ছিল? দেখো, প্লেন মানে সমতল রং, সূক্ষ্ম রেখা, প্রতীকী উপস্থাপনা, এইগুলো করা। প্রভাব, দেখো, বাংলার শিল্প রীতিতে মুঘল প্রভাব, রাজপুতদের প্রভাব, অজন্তা বা জাপানি শিল্পের প্রভাব কিন্তু পড়েছিল, ওকে। আর বিখ্যাত চিত্রকর্মের কথা যদি বলতে হয়, তাহলে ভারত মাতার চিত্র, যেটা অবনীন্দ্রনাথ ঠাকুরের অমর সৃষ্টি, হ্যাঁ, যার চার হাতে, এক হাতে ছিল বই আর এক হাতে ছিল চাল, অ্যাকচুয়ালি চাল নয়, এটা হবে হচ্ছে ধান, ওকে, এক হাতে ধান শীষ। তাহলে ভারত মাতার, এটা প্রশ্ন তোমাদের এমনি এমসিকিউ বেসড বা প্রিলিমিনারিতেও জিজ্ঞেস করতে পারে যে ভারত মাতার হাতে কি থাকে। মনে রাখবে, ভারত মাতার চারটে হাত অঙ্কন করেছিলেন। এক হাতে ছিল বই, মানে যেটাকে আমরা বলছি বেদ, ওকে, বেদ ছিল, আর এক হাতে ছিল ধানের গোছা, আর এক হাতে ছিল হচ্ছে খাদি কাপড়, আর এক হাতে ছিল রুদ্রাক্ষ। তাহলে এগুলো কিসের প্রতীক বলো দেখি? এগুলো প্রত্যেকটা এক একটা ভারতীয় জাতীয়তাবাদের প্রতীক, ভারতীয়দের স্বাভিমানের প্রতীক। রুদ্রাক্ষ ধর্মকে রিপ্রেজেন্ট করছে, কাপড় আমাদের স্বদেশী ভাবনাকে রিপ্রেজেন্ট করছে, ধান আমাদের কৃষি, অন্ন, খেয়ে বেঁচে থাকতে হবে যা, তাকে রিপ্রেজেন্ট করছে, এবং বেদ আমাদের জ্ঞানকে রিপ্রেজেন্ট করছে। তাহলে ভারত মাতার চার হাতে চারটি জিনিসকে রাখা হয়েছে, বুঝতে পারছো? তারপর হচ্ছে তোমার সতী বা হরিপুরার পোস্টার। দেখো, নন্দলাল বোস যখন মানে যখন কংগ্রেসি আন্দোলনের সময়, বিভিন্ন সময় তিনি কিন্তু পোস্টার তৈরি করে দিয়েছেন স্বদেশী আন্দোলনের সঙ্গে যুক্ত হয়ে, ওকে। তো নন্দলাল বসুর সৃষ্টি গ্রামীণ আর পৌরাণিক নারীর চিত্রায়ন। রূপক চিত্র, ব্যঙ্গচিত্র হিসেবে আমরা গগনেন্দ্রনাথ ঠাকুরের কথা জানলাম, যিনি সমাজ আর রাজনীতির বিষয় নিয়ে ব্যঙ্গ করতেন তিনি, ওকে, মানে কার্টুন তৈরি করতেন। প্রভাব কি? ভারতীয় চিত্রকলায় এক জাতীয়তাবাদী চেতনার জন্ম দেয় এই আন্দোলন। ভারতীয় শিল্পে এর নিজস্ব পরিচয় তৈরি হয়। পরবর্তী প্রজন্মের শিল্প শিক্ষা ও চিন্তায় গভীর প্রভাব ফেলে। এর সমালোচনা কি ছিল না? অবশ্যই সমালোচনা করা যায়। কিভাবে সমালোচনা করা যায়? দেখো, এই কেউ কেউ মনে করেন যে এই শিল্প আন্দোলন সাধারণ মানুষের জীবনের বাস্তব চিত্র থেকে দূরে ছিল। এখন ঘটনা হচ্ছে কেন এমনটা এই কারণে যে এই শিল্পরীতির যে বিষয়বস্তু, সেটা কি ছিল? সেটা ছিল হচ্ছে আধ্যাত্ম, পৌরাণিক কাহিনী, হ্যাঁ, অজন্তা ইলোরার যে গুহাচিত্র বা জাপানি যে শিল্প। তো সেই কারণে না, এটা অনেকটা সাধারণ মানুষ যারা, হ্যাঁ, মানে সাধারণ নাগরিক, তাদের জীবনযাত্রার সাথে হয়তো এই ছবিগুলো একটু দূরে দূরে সরে যাচ্ছিল। এটা একটা সমালোচনার দিকে লিখতে পারো। আর শিল্পের নতুনত্ব বা উদ্ভাবনের চেয়ে পুনরুজ্জীবনকে, অর্থাৎ রিভাইভালিস্টকে যে চিন্তা ভাবনা, সেইটাই বেশি মনোযোগী ছিল। অর্থাৎ শিল্পকর্মের মাধ্যমে নতুন কিছু যদি সৃষ্টি না হয়, অর্থাৎ পুরনো যা ছিল আমার, যুগ যুগ ধরে যা চলেছে, সেইগুলোকেই জাস্ট রিভাইভাল করতে হবে, সেইগুলোকেই পুনরুজ্জীবিত করতে হবে, এই বিষয়টার জন্য কিন্তু একটুখানি সমালোচনার দিকেই অ্যাঙ্গেলটাকে লিখতে পারো। উপসংহারে বলা যায় যে বেঙ্গল স্কুল অফ আর্ট ছিল এক ঐতিহাসিক চিত্রশিল্প আন্দোলন, যা শুধুমাত্র শিল্প নয়, স্বাধীনতা আন্দোলনের সাংস্কৃতিক হাতিয়ার হয়ে উঠেছিল। খুব গুরুত্বপূর্ণ, এটি ভারতীয় ঐতিহ্য, আধ্যাত্মিকতা এবং জাতীয়তাবাদের এক অনন্য চিত্র তুলে ধরেছিল।
তো দেখো আমি প্রত্যেকটা দেখো পয়েন্ট পয়েন্ট করে তোমাদের কিন্তু এই লেকচারটিকে প্রোভাইড করলাম। তো সেই ক্ষেত্রে এখান থেকে তোমরা কিন্তু নিজেরা মানে কোয়েশ্চেনটাকে ডেভেলপ করার চেষ্টা করবে, লেখার প্র্যাকটিস করবে। এখন কথা হলো দাদা এখান থেকে কি কোয়েশ্চেন আসতে পারে, এই দেখো আমি এখানে 7খানা কোয়েশ্চেন রেখেছি। এই 7খানা কোয়েশ্চেনের উত্তর কিন্তু একটাই হবে, উত্তর একটাই হবে। তো এই যে কোয়েশ্চেন্সগুলো দেখছো এই কোয়েশ্চেনগুলোকে আমি ইংলিশ এবং বাংলা, ইংলিশ এবং বেঙ্গলি দুটো ভাষাতেই কিন্তু রেখেছি। আর সেই উত্তরপত্রের প্রশ্ন উত্তরপত্র এর পিডিএফটা কিন্তু আমি আজকে ফ্রি অফ কস্ট তোমাদের টেলিগ্রাম গ্রুপে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, সো তাই টেলিগ্রাম গ্রুপ যারা জয়েন করোনি টেলিগ্রাম গ্রুপ জয়েন করো, এই ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা এই কোয়েশ্চেন আনসারটাকে না ডাউনলোড করে নিয়ে একবার পড়বে, দেখবে যেটা আসলেও কঠিন কিনা। বুঝতে পারছো কি বলেছি? কি প্রশ্ন হতে পারে এখান থেকে, ভারতীয় জাতীয়তাবাদের উত্থানে, ভারতের জাতীয়তাবাদের উত্থানে বেঙ্গল স্কুল অফ আর্ট কি ভূমিকা পালন করেছে ব্যাখ্যা করো, এমন প্রশ্ন করতে পারে। বেঙ্গল স্কুল অফ আর্টের উৎপত্তি, বৈশিষ্ট্য ও অবদানের আলোচনা করো। বেঙ্গল স্কুল অফ আর্ট সম্পর্কে একটি তথ্যবহুল টিকা লেখো এবং তার গুরুত্ব বিশ্লেষণ করো। ভারতের জাতীয় শিল্পরীতি গঠনে অবনীন্দ্রনাথ ঠাকুর ও তার সমসাময়িকদের অবদান ব্যাখ্যা করো। বা বেঙ্গল স্কুল অফ আর্টের শক্তি ও সীমাবদ্ধতা সমালোচনামূলকভাবে বিশ্লেষণ করো। তো এই ঔপনিবেশিক দমননীতির বিরুদ্ধে সাংস্কৃতিক প্রতিরোধ হিসাবে কিভাবে বেঙ্গল স্কুল অফ আর্ট কাজ করেছিল তা ব্যাখ্যা করো। এই যে প্রশ্ন, এই ধরনের প্রশ্নই কিন্তু তোমাদের পরীক্ষাতে আসবে। আর এর উত্তর আমি একটা উত্তরের মধ্যে রাখার চেষ্টা করেছি, সেটার পিডিএফ তোমাদের টেলিগ্রাম গ্রুপে আমি দিয়ে দিচ্ছি। ওকে, তো এই ছিল মোটামুটি আজকের আলোচনা। তো আশা করছি তোমাদের ক্লাসটি ভালো লেগেছে বা খারাপ লেগেছে, যাই লাগুক না কেন কমেন্ট সেকশনে একটু লিখে জানাও, তোমরা তোমাদের মতামত জানাও, আমি কিভাবে এগুলোকে আরও ডেভেলপ করতে পারি বা তোমাদের আর কি ধরনের চাওয়া পাওয়া রয়েছে আমার থেকে, এটা আমাকে জানিও। ওকে, সবাই খুব খুব ভালো থেকো, ঠিক আছে।